বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার, বললেন মহাসচিব। উন্নয়নে পাশে থাকার আশ্বাস। গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছে বিএনপি, সুষ্ঠু নির্বাচনে রক্ষা করেছে আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। সংসদ সদস্য আনারকে হত্যার জন্য অপহরণ, ৩ আসামি আবারও 5 দিনের রিমান্ডে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী, সাথে টাইফয়েড ও দীর্ঘস্থায়ী জ্বর। দখল দূষণে বিপন্ন নদীগুলোকে আগের অবস্থায় ফেরানো হবে, জানালেন নদী রক্ষা কমিশন চেয়ারম্যান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ঢাকার রাস্তায় বিক্রি হওয়া 130 রকমের খাবারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, সচেতন হওয়ার পরামর্শ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে অবদান রাখায় বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে জাতিসংঘ। এসব কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সফররত পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাখাইনে তরুণ রোহিঙ্গাদের জোরপূর্বক মিয়ানমার সেনাবাহিনীতে নিয়োগে উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেস। নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা চাইলে মহাসচিব বলেন, বাংলাদেশের অবদানের জন্য পুরস্কৃত করা উচিত। সে সময় সংস্থাটির সাথে যোগদানের অর্ধশতক পূর্তিতে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। As the conflict and violences continue to grow around the globe and threatens the peace evolving, the peacekeeping operations also need to adapt. As such, this year's theme for this day, Feed for the Future, building better together, could not have been more timely. দুর্নীতি ও লুটপাটের শিরোমণি বিএনপি। তালিকা করলে বিএনপি নেতাদের নাম আগে আসবে। তবে সরকার নির্বিকার নয়, দুর্নীতির বিচার হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করেছে আওয়ামী লীগ। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন ব্যবস্থা একটা প্রহসনে তামাশায় পরিণত করেছে। বলেন, বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করেছে আওয়ামী লীগ। এ সময় মির্জা ফখরুলের মহাসচিব পদ কতদিনের তা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুলের মধ্যে কয়বার কত বছর ধরে তার গণতন্ত্রকে লঙ্ঘন করে তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা? এক রাশ ব্যর্থতা, স্তূপীকৃত আবর্জনার উপর দাঁড়িয়ে তারা আজকে মানসিক অশান্তিতে ভুগছে। দেশে দুর্নীতির বিচার হচ্ছে, সরকার নির্বিকার নয় বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো এখানে নির্বিকার নয়। বাংলাদেশের অর্থনীতি নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, বিশ্ব ব্যাংক এবং IMF এর সাথে সুসম্পর্কই তার বড় প্রমাণ। অর্থনীতি ধ্বংসই হয়ে যাবে, তাহলে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা কেন বাংলাদেশকে আজকে সম্ভাবনাময় দেশ হিসাবে সাপোর্ট করতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব? প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অপহরণ মামলায় গ্রেফতার ৩ আসামির আবারও ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভূঁইয়া ও সিলিস্তা রহমান। এই দিন ৩ আসামির ৮ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আবারও ৮ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২২ মে রাজধানী শেরেবাংলা নগর থানায় হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলা করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। অবশ্যই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকার আরও কারা কারা জড়িত আছে এবং যারা এখনও জড়িত আছে তাদের বিষয়ে আরও তথ্যপত্র নিয়ে এটা একটা চার্জশিট দাখিল করে আসামিদের শাস্তির ব্যবস্থা করতে হবে। ডেঙ্গুর প্রজনন মৌসুম না হওয়া সত্ত্বেও রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছেন আক্রান্তরা। শুধুমাত্র চলতি মাসেই মারা গেছেন ১১ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৬৫০ রোগী। চিকিৎসকরা বলছেন, এবার নতুন আক্রান্তদের মধ্যে ডেঙ্গুর সাথে টাইফয়েড ও দীর্ঘস্থায়ী জ্বর দেখা যাচ্ছে। মনিরুল ইসলামের ক্যামেরায় শিউলি শবনমের প্রতিবেদন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র নিবিড় তালুকদার। ডেঙ্গু জ্বরের সাথে তীব্র মাথা ব্যথা, পেট ব্যথা ও সর্দি কাশি নিয়ে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি হন ৩ দিন আগে। সেই সাথে কমে যায় রক্তে প্লাটিলেটের পরিমাণ। ৫ দিন যাবৎ আমার এই জ্বরটা, তো ৩ দিন আগে আমি এখানে ভর্তি হয়েছি। আমার প্রথমে জটিলতা ছিল পেট ব্যথা, পরে হচ্ছে মাথা ব্যথা, কাশি, জ্বর, ঠান্ডা। একই চিত্র রাজধানীর বিভিন্ন হাসপাতালের। বমি, ডায়রিয়া সহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে ১০ থেকে ১৫ জন নতুন রোগী। জ্বর আসছিল, কাশ আসছিল, পেট ব্যথা সব কিছু আসছিল। এখন আস্তে আস্তে সব ভালো। আমার ছেলেকে নিয়ে আসছে ৩০ তারিখে, ২৯ তারিখে ডেঙ্গু ধরা পড়ছিল। কাশি আছে, পাতলা পায়খানা আছে, আর প্লাটিলাম একটু কমেছিল। চিকিৎসকরা বলছেন, সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মশার প্রজননের জন্য উপযুক্ত তাপমাত্রা থাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকি থাকে। কিন্তু চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি স্বল্প পরিমাণে হলেও সারা বছরই চলমান ছিল। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টির পর আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। ঢাকার বাইরে চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীর রোগীর সংখ্যা আনুপাতিক হারে বেশি বলছেন চিকিৎসকরা। ডেঙ্গুর সাথে কারো প্রস্রাবের সংক্রমণ, আবার কারো হৃদরোগের মতো জটিলতাও দেখা দিচ্ছে। প্রতিদিন ১০ থেকে ১৫ জন করে রোগী থাকে। কিছু খারাপ রোগী হয় যাদেরকে আমাদের আইসিইউতে ভর্তি করা লাগে। 80% রোগীতেই আমরা জ্বর ১০ থেকে ১২ দিন ধরে জ্বর পাচ্ছি এবং ডেঙ্গুর সাথে এখন বেশিরভাগ টাইফয়েড হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হাসপাতালে ভর্তি রোগীর ৩৪.১৯% ঢাকা মহানগর ও ৬৫.৮১% ঢাকার বাইরের। জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে মারা গেছে ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। পরস্পর দোষারোপ, দায় চাপানো অনেক হয়েছে, নদী রক্ষা হয়নি। সদিচ্ছা নিয়ে কেউ এগিয়েও আসেনি। আক্ষেপ প্রকাশ করে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেছেন, শুধু শুধু নদীর সংখ্যা নিয়ে অযথা বিতর্কের জন্ম না দিয়ে বিদ্যমান নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে। বাংলাদেশ নদী রক্ষা আন্দোলন আয়োজিত সেমিনারে কমিশন চেয়ারম্যান আশ্বস্ত করেছেন, পর্যায়ক্রমে দখলে দূষণে বিপন্ন নদীগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ শুরু করা হবে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। সবুজায়ন নেই, নদীও ভরাট প্রায়। টিকে থাকাগুলোর বেঁচে থাকা দুষ্কর মানুষ্য সৃষ্ট দখল আর দূষণে। প্রতিক্রিয়ায় পরিবেশের এই উষ্ণায়ন, একের পর এক ঘূর্ণিঝড়, অকাল বন্যায় ভোগাচ্ছে মানুষকে। পরিবর্তন এত মারাত্মক যে ষড়ঋতু এখন শুধুই পাঠ্য। বাস্তবতা হলো, বৃষ্টির সময় বৃষ্টি নেই, ঠান্ডার সময় থাকে গরম। জলবায়ুর এই বৈরিতায় বৈশ্বিক পরিমণ্ডল অনেকাংশে দায়ী। স্থানীয়ভাবে আমরাও কম দায়ী নই। সেমিনারে বক্তারা একমত হলেন, নদ নদী ও প্রকৃতিকে তার মতো চলতে দিতে হবে। এই ব্রহ্মপুত্র সুদূর চীন দেশের তিব্বত থেকে এসে আজকে বাংলাদেশের চিলমারি হয়ে বিভিন্ন জেলা হয়ে ময়মনসিংহ হয়ে বুক চিরে চলে গেছে। আজকে আমরা এটা দেখতেছি, দখল করতেছে, কিছু বলতে পারতেছি না। আমরা ইটিপি প্ল্যান আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দেখছি, কিন্তু সত্যিকার অর্থে কার্যকরী হচ্ছে না। তার তদারকির যারা দায়িত্বশীল তারা ঠিকমতো তদারকি করছে না। স্মার্ট বাংলাদেশ করতে চাই, তাহলে দেশের নদীগুলোকে প্রাণ ফেরাতে হবে,
না ভূত আনতে হবে। প্রায় প্রত্যেকটি সভ্যতা গড়ে ওঠে নদীকে কেন্দ্র করে। নদী মরে গেলে কিছুই অবশিষ্ট থাকে না। দেশকে বাঁচাতে তাই নদীকে রক্ষার কথা বললেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। আপনি বলেন আমাদের অনেক অবহেলা ছিল, আমরা বৈরী আচরণ করেছি প্রকৃতির সাথে, নদীর সাথে, তাই আজকে কিন্তু প্রকৃতি তার রিটার্ন দিচ্ছে, আমাদের সাথে বৈরী আচরণ করছে। কিভাবে উষ্ণতা বেড়ে গেছে দেখেন। আমরা অনেক ব্লেম গেম করেছি, একে ওকে দোষ দিয়েছি, ওর দায়ী এ দায়ী, কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে, ঘটে গেছে অনেক খারাপ জিনিস। আমাদেরকে করতে রিস্টোরেশনের কাজে যেতে হবে, যাতে করে পুনরায় আমরা কিছুটা হলেও ফেরত নিয়ে আসতে পারি, সেজন্য গবেষণা হওয়া দরকার। শুধু আইন করেই হবে না, সুবিধাবাদীরা সবখানেই আছে। নদী রক্ষায় কৌশল বদল না করলে সুফল মিলবে না। কমিশনের আইনি বল আর জনবল অনেক কম থাকলেও সম্মিলিত প্রচেষ্টার সাথে থাকবে কমিশন। আস্তে আস্তে সব নদী নিয়েই কাজ শুরু হবে, একেবারে সবগুলো শুরু করা যাবে না। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, যে এখন আর যেন এখান থেকে আর নিচে নেমে না দেয়, যে লেভেলে আছে। আমরা এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, কালেকটিভ রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমরা কিন্তু সেই ধরনের আচরণ করতে পারছি। শুধু বিদেশ নির্ভরতা নদীকে সুরক্ষা দেবে না। দর কষাকষির সক্ষমতা না বাড়ালে প্রতিবেশী দেশের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা পাওয়া সহজ হবে না বলেও জানান জাতীয় নদী রক্ষা কমিশনের ৫ম এই চেয়ারম্যান। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। ঢাকার রাস্তায় বিক্রি হচ্ছে ১৩০ রকমের খাবার। খোলা আকাশের নিচে বিক্রি হওয়া এসব খাবার মুখরোচক হলেও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি, ফলে জটিল রোগও সৃষ্টি করছে রাস্তার খাবারগুলো। ২১শে স্পেশালে স্ট্রিট ফুড নিয়ে সবিতা চিরানের ২ পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ইয়াকুব হোসেন লিটন। রাজধানী প্রায় সব স্ট্রিট ফুডের দোকানই খোলা আকাশের নিচে। উন্মুক্ত অবস্থায় তৈরি, বিক্রি ও সাজিয়ে রাখা খাবারে মিশছে জীবাণু, দূষিত করছে পোকামাকড় আর মাছি। এতে বাড়ছে নানা ধরনের রোগ ব্যাধি, রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির শঙ্কাও। চিকিৎসকরা বলছেন এসব স্ট্রিট ফুড খেলে দেখা দিতে পারে কিডনির সমস্যা সহ নানা ধরনের রোগ ব্যাধি। লিভার আক্রান্ত হতে হতে একসময় লিভার সিরোসিস এই ধরনের অসুখগুলো হতে পারে। আবার সিরোসিসের একটা শেষ পর্যায়ে যেটা সেটা ক্যান্সারই বলি আমরা, ডায়রিয়া, জন্ডিস, এই ধরনের রোগগুলো আপনার এই সমস্ত স্ট্রিট ফুড থেকে হতে পারে। দেশে পাওয়া যায় ১৩০ পদের রাস্তার খাবার। সিঙ্গারা, সমোচা, ছোলা ভাজি, বেগুনি, আলুর চপ, ডালপুরি, ফুচকা, চটপটি, ভেলপুরি, পাকোড়া, হালিম, ঝালমুড়ি, জিলাপি, লেবুর শরবত, আখের রস ইত্যাদিতে বেশি ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যের। এছাড়াও ফ্রেঞ্চ ফ্রাই, আলু সিদ্ধ, স্যুপ, পোড়া পেঁয়াজ ও মরিচ, সালাদ, নুডলস এবং নানা রকম মিষ্টান্নও বাড়ছে রোগ ব্যাধি। অনেক সচেতন নাগরিকরাও অনেক কিছু বুঝানোর পরও তারপরে খায় এগুলো আর কি। পলিথিনটা উড়ে গেছে এই জন্য, বুঝছেন, পলিথিনটা রাখিয়া লই আমরা। কোন নতুন পানি নিয়ে আইছি বাসার থেকে, চা বানিয়ে নিয়ে এখান থেকে পরোটাটা নিয়ে নি, কাবাব পরোটাটা খাবো, একটু মুখরোচক। বাইরেটা কিনে নিয়ে আসলাম শখ করে আর কি। এসব খাবারের মূল ক্রেতা শিশু, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক, রিক্সা চালক, টোকাই, ছিন্নমূল মানুষ, হকার, ছোট ব্যবসায়ী সহ যাদের নেই স্বাস্থ্য সচেতনতা। বাচ্চারা এগুলো দেখলে মনে করেন যে এখানে সামনে পরে দেখে সবাই খায়। আমি কখনো খাই না, মাঝে মাঝে হয়তো দেখা যায় যে ২-৩ সপ্তাহ পর একটা হয়তো একটু নিলাম। হ্যাঁ, মজা লাগে, মাঝে মাঝে খাই। তবে মনিটরিংয়ে পর্যাপ্ত লোকবল না থাকায় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মনিটরিং করার মতো পর্যাপ্ত লোকবল এই মুহূর্তে আসলে নাই। আমরা যদি পর্যাপ্ত লোকবল পাই তাহলে সার্বক্ষণিক তাদের মনিটরিংয়ের আওতায় নিয়ে আসব। নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার আইনের কঠোর প্রয়োগে অবস্থার উন্নতি হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সবিতা চিরান, ২১শে টেলিভিশন, ঢাকা। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে বন্যায় কবলিত হয়েছে আরও ২ উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছেন ৬ উপজেলার ৪২ ইউনিয়নের ৫ লাখেরও বেশি মানুষ। শহরেও পানি ঢুকতে শুরু করেছে। এদিকে উজানের ঢলে বন্যার কবলে পড়েছে মৌলভীবাজারের ২ উপজেলা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন খুরশিদ আলম মুকুল। উজান থেকে নেমে আসা প্রবল ঢলে আগেই বন্যার কবলে পড়ে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিস্তীর্ণ এলাকা। পানির নিচে ডুবে যায় সড়ক ও ফসলি জমি।
একদিনের ব্যবধানে উজানের পানি কমলেও বেড়েছে নিম্নাঞ্চলে। নতুন করে কুশিয়ারা অববাহিকার জনপদ জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তামাবিল হাই রোড বাদে আর সব রোড এখনো পানির মুখে আছে। এসব উপজেলার ৪২টি ইউনিয়নের ৫ লাখের বেশি মানুষ এখন বন্যা দুর্গত। সিলেট সালুটিকর গোয়াইনঘাট এবং হরিপুর গাছবাড়ি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। পানি ডুবাই লাইছে, মানুষ যাতায়াত করতে পারেন না। এখন কানাইঘাটেও মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে। একদিনের মধ্যে মানে আসিয়া এই রাস্তাটা তোলাই গেছে। বন্যার পানি ঢুকতে শুরু করেছে সিলেট নগরীতেও। নগরীর তালতলা এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন সহ কয়েকটি সরকারি অফিস ও মার্কেটে পানি ঢুকেছে। রাস্তাঘাট, পাকা সড়ক যান চলাচলের অনুপযোগী হয়েছে। পানির স্রোতে ভেঙে গিয়ে বিশাল গর্ত তৈরি হয়েছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে মেরামতের জন্য আমরা স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী এলজিডি প্রকৌশলী তাকে নির্দেশ দেওয়া হয়েছে। কুশিয়ারার পানি অমলশীত ও শেওলা পয়েন্টে, সুরমার কানাইঘাট এবং সারিগোয়াইন নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা কবলিতদের জন্য খোলা হয়েছে ৫৪৭টি আশ্রয়কেন্দ্র। আশ্রয় নিয়েছেন ৮,৮০০ জন। এদিকে বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারে বিভিন্ন ছড়ায় পানি বেড়েছে। প্লাবিত হয়েছে শ্রীমঙ্গলের সবুজবাগ ও রূপপুর সহ বিভিন্ন এলাকা। দুর্ভোগে পানিবন্দী কয়েক হাজার বাসিন্দা। পত্র এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখার মতো কেউ নেই। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। কোরবানির ঈদ আসার আগেই বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম। এখনও স্বাভাবিক হয়নি ডিমের বাজার। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও দাম বেড়েছে শসা ও টমেটোর। রিপোর্টে আরও জানাচ্ছেন সবিতা চিরান। জমজমাট ছুটির দিনের বাজার অন্য দিনের তুলনায় ভিড় স্বাভাবিকভাবেই বেশি। আগের সপ্তাহের মতোই এ সপ্তাহেও মশলার বাজার গরম। ঈদের আগে বেড়েছে বেশিরভাগ মশলার দর। ৬৫০ টাকার জিরা এখন ৭৫০ থেকে ৭৮০। এলাচ ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে। যে জিরা ছিল ৬৫০, এখন ৭৫০, ৭৮০ টাকা। যে এলাচ ছিল ২২০০-২৩০০ টাকা, বর্তমানে ৩৫০০ টাকা। যে গোলমরিচ ছিল ৭০০, এখন ৯০০ টাকা। যে লবঙ্গ ছিল ১২০০-১৩০০, এখন ১৫০০ টাকা। এখনো কমেনি পেঁয়াজের ঝাঁজ। দেশি আদা ২২০ টাকা আর চায়না আদা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম উঠেছে ১৮০ থেকে ২০০ টাকায়। ঈদের বাকি আর মাত্র ১৪-১৫ দিন। সেই সূত্রে দেখা যাচ্ছে রসুনের দাম হয়েছে ২২০ টাকা কেজি রসুন, আর আদা হয়েছে চায়না আদা, এটার দাম হয়েছে ২৪০ টাকা কেজি। এখনো অস্থির ডিমের বাজার। তীব্র গরমকে অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। গেছে সপ্তাহে আমরা ১৫০ টাকা করে বিক্রি করছিলাম, চলতি সপ্তাহে আমরা বিক্রি করতে আছে ১৫৫ থেকে ৬০ টাকা। কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল থাকলেও কাঁকরোল, টমেটো আর শসার দাম বাড়তি। শসা বর্তমান বাজারে ৮০ টাকা দিয়ে শসা, টমেটো ৯০ টাকা, ১০০ টাকা ভালো মানেরটা, আর অন্যান্য সবজির দাম আরও কমছে। যে পেঁপে হচ্ছে আমরা ২০ থেকে ৩০ টাকা করে কিনতাম, সেই পেঁপের দাম এখন হচ্ছে ৮০ টাকা কেজি। প্রতি কেজি ইলিশ এখন ১৬০০ টাকা। এছাড়া অন্যান্য মাছের দরও কিছুটা বাড়তি। আমরা মধ্যবিত্ত যাই পারছি নিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে দামটা অনেক বেশি আর কি। প্রতি কেজি গরু মাংস ৭৫০ আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। সবিতা চিরান, ২১ টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের ১৫টি উপজেলায় ৮.৫ লাখ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ফলে এবারও চট্টগ্রামে গবাদি পশুর সংকট হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। বিদেশ থেকে পশু আমদানি বন্ধ থাকায় এবারও ভালো দাম পাওয়ার আশা খামারিদের। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী চট্টগ্রামে প্রায় ১২,০০০ খামারে এবছর কুরবানির উপযোগী গবাদি পশু রয়েছে ৮,৫২,২৫৯টি। চাহিদা রয়েছে ৮,৮৫,৭৬৫টি। চাহিদার তুলনায় ৩৩,৪০৬টি ঘাটতি থাকলেও আশপাশের জেলা থেকে এর যোগান আসবে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। চাহিদা মোতাবেক আমরা থানাধীন খামারগুলি থেকে আমরা মোটামুটি 70% উপরে আমরা ওভারকাম করতে পারবো। আর পাশাপাশি যতটুকু শর্ট থাকবে আশেপাশে জেলা অথবা উপজেলা থেকে এসে শহরের এই চাহিদাটা পূরণ করতে সক্ষম হবে। এদিকে বিদেশ থেকে আমদানি বন্ধ থাকায় এবারও কোরবানির পশুর ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা। এবারের প্রস্তুতি আমাদের ভালো,
আমরা গত বছর প্রায় 100টার মতো সেল করেছি। এবার আশা করি 150 আমাদের টার্গেট আছে। কিছু গরু আছে এগুলো হচ্ছে কি ছোট রেঞ্জের, আর ফার্মে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কি বড় রেঞ্জের গরু। তো আমাদের হচ্ছে কি মিনিমাম প্রাইস আমরা হচ্ছে কি 1 লাখ থেকে শুরু করতেছি আর কি। গবাদি পশুর উৎপাদন বাড়াতে খামারিদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। এর ফলে কোরবানির পরও দেশে এবার 22 লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে। গত বছরের ভিত্তিতে যদি হিসাব করি তাহলে সর্বোচ্চ 1,07,00,000 পশুর প্রয়োজন হবে। তাতে আমাদের উদ্বৃত্ত আছে, সেই উদ্বৃত্তটা আমি বলবো যে কোরবানির পরে অনেকগুলো পর্ব থাকে, সেখানেও পশুর প্রয়োজন। সুতরাং কোরবানির বাজারে যে পশু থাকবে, আমাদের যে চাহিদা সেটা একেবারে কাছাকাছি। সেজন্য আমাদের দেশের বাহির থেকে কোনো পশু আমদানি করার প্রয়োজন নেই, সেটা দৃঢ়তার সাথে আমরা বলেছি। ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য মানসম্মত খাদ্য ও ওষুধ সহজলভ্য হলে গবাদি পশু দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। কখনো শিক্ষক, কখনো সাংবাদিক, নয়তো এদের পরিচয় গবেষক হিসেবে চলেন সুটেড বুটেড। নারীরা পরেন দামি ঘড়ি আর সানগ্লাস। মূলত এরা ছদ্মবেশী চোর সিন্ডিকেট। দেশি বিদেশি সেমিনার, বিয়ের অনুষ্ঠান কিংবা রাজনৈতিক সভায় এরা লুটে নিচ্ছে দামি জিনিসপত্র। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানীতে চলছে আন্তর্জাতিক সেমিনার, যেখানে উপস্থিত দেশি বিদেশি অতিথিবৃন্দ। এখানেই চুরি যায় এক বিদেশিনীর মোবাইল ফোন সহ ভ্যানিটি ব্যাগ। ঠিক তার পেছনের শাড়ি থেকে পাওয়া যায় আরেক সাংবাদিকের আইফোন। একদিনের জন্য প্রশিক্ষণ এসেছিলাম, অনেকের সঙ্গে পরিচয় ঘটেছে, কিন্তু যাকে বিশ্বাস করলাম সে কিনা আমার মোবাইলটা নিয়ে সটকে পড়ল। আমার মোবাইল ও পার্সে অনেক মূল্যবান কিছু ছিল। চুরি যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেল। আমার পাশে এক বৃদ্ধ মহিলা, মানে বুঝেই যাব না যে সে যে এইরকম একটা সিন্ডিকেটের সদস্য। খাওয়া দাওয়ার পরে আমি হাত ধুইতে গেছি, আইসা দেখি বৃদ্ধ মহিলাও নাই এবং আমার মোবাইলটাও নাই। সাথে সাথে থানায় গেলাম, জিডি করলাম। এখন পর্যন্ত মানে থানা থেকেও কিছু জানায় নাই। আমি নিজের থেকে তো খোঁজ খবর নেওয়ার জন্য যোগাযোগ করলে ওরা বলে যে দেখতেছি। সুটেড বুটেড থাকে বা ভালো পোশাক পরিহিত থাকে, সাংবাদিকদের মধ্যে মিশে যায়, বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে মিশে যায়, বিয়ে বাড়িতে মিশে যায়। অন্য একটি কমিউনিটি সেন্টারের ঘটনা। বিয়েবাড়ির অনুষ্ঠানে হাই ফ্যাশনের নারী সদস্যদের পেয়ে একটু বেশি খুশি হয়েছিল বরপক্ষ। কিছুক্ষণ পর বুঝতে বাকি থাকলো না কারো। ততক্ষণে ওয়ালেট আর ফোন নিয়ে লাপাত্তা আত্মীয়তার বেশধারী চোরের দল। হাত থেকে নিয়ে দেখে আমি ছবি তুলি, পটকিরা গাড়ি নিয়ে আসে, কেউ দামি দামি ঘড়ি পরে, আইফোন থাকে হাতে, বোঝা যায় না তাদেরকে। সাধারণ মানুষ হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এদেরকে বলা হয় ভিআইপি চোর। ওরা ওইভাবে নারী পুরুষ এবং সুদর্শন নারীরাই থাকে, ভালো পোশাক পরে, ভিআইপি পোশাক পরে। ছেলেরাও ঠিক সেইভাবেই থাকে। অনেক প্রোগ্রামে বিদেশিরা অংশগ্রহণ করে। এর ফলে এইটা যদি অব্যাহত থাকে তাহলে দেশের একটা ভাবমূর্তি নষ্ট হবে। সেমিনারের পাশে বসেছিলেন এক ভদ্রমহিলা, নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক পরিচয় দিয়েছিলেন। আমি তাকে মোটেও সন্দেহ করিনি। পরে দেখি তিনি আমার ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়ে গেছেন। পুলিশ বলছে এমন ঘটনা ইদানিং একটু বেশিই হচ্ছে, তবে জনগণের সচেতনতাও বেড়েছে। এই ধরনের কোনো ঘটনা ঘটে যায়, আমাদের পুলিশ বাহিনীর শরণাপন্ন হবেন। আমরা আপনার জিনিসটি উদ্ধার করার জন্য কাজ করব এবং যারা এই উপকর্মটি করেছে তাকে ধরার জন্য আমরা কাজ করব। সাধারণ মানুষের পাশাপাশি মন্ত্রী সচিবরাও রেহাই পাচ্ছেন না ছদ্মবেশী চোরের আস্ফালন থেকে। পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের ওনারটা চুরি হলো, তারপরে ফরিদুল হক সাহেবের প্রতিমন্ত্রী ওনারটা চুরি হলো। ভদ্রবেশী আড়াল হঠাৎ করে যদি আমরা একজনকে ধরে ফেলি, দেখা যায় একটা সিনক্রিয়েট ঘটে যেতে পারে। সেই কারণে আমার বিশ্বাস, আমি মনে করি প্রত্যেকটি সভা, সেমিনার কিংবা সিম্পোজিয়ামে সিসি ক্যামেরার আওতায় আনা উচিত। মিন্টু রোড ডিবি অফিস কিংবা সংশ্লিষ্ট থানায় প্রতিদিন শত শত মানুষ ভিড় জমান, যাদের মোবাইল, দামি পার্স কিংবা গচ্ছিত জিনিসপত্র খোয়া গেছে জন্মদিন, বিয়েবাড়ি কিংবা সেমিনারে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন
এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। মিয়ানমার থেকে বিতাড়িত কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো না গেলে এখানে আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব তৈরি হতে পারে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। সকাল 11টার দিকে উখিয়ার 19 নম্বর ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন কার্যালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হলে কক্সবাজারে অস্ত্রের ঝনঝনানি ও অস্থিরতা তৈরি হতে পারে। এরই মধ্যে কিছু আলামতও দেখা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখনই ক্যাম্পের কিছু সংখ্যক রোহিঙ্গা মাদক চোরাচালানের সাথে জড়িয়ে গেছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অনেক আগে থেকে বলে আসছিলাম যে এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অস্ত্র রাখবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র ঝঞ্ঝানি হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখছি। সবচেয়ে বড় ভয়ের ব্যাপারটা হলো আমাদের, যেটা আমরা সবসময় ভয় করে আসছি, আমাদের দেশ কোনো ড্রাগ তৈরি করে, কিন্তু সেখান থেকে ড্রাগ আসতো এবং এই ক্যাম্পের কিছু সংখ্যক লোকের সঙ্গে জড়িত। তারকাঁটার বেড়া দিয়ে ভূখণ্ড আলাদা করা হলেও বাংলা সংস্কৃতিকে দ্বিখণ্ডিত করা যাবে না। বাংলা সাংস্কৃতিক বলয়ের ঢাকা সংসদের প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে 21 টেলিভিশনের প্রধান নির্বাহী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় কথা বলেন। তিনি বলেন, একসময় এই দেশে রবীন্দ্রনাথ চর্চা নিষিদ্ধ করার অপচেষ্টা করা হয়েছিল, কিন্তু মানুষের আন্দোলনের ফলে তাদের সে অপচেষ্টা বৃথা যায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সাংস্কৃতিক বলয়ের মাধ্যমে বাংলার সকল ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এক ছাদের নিচে আনা যাবে। সাপ্তাহিক সাংস্কৃতিক হাটের ফলে বাংলা সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে বলেও জানান বক্তারা। পূর্ব বাংলার বাঙালিরা যদি বুক টান করে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে লড়াই না করত এবং পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ যদি আমাদের সহায়তা না করত, তাহলে আজকে যারা আমরা বাংলা সংস্কৃতি, বাংলা বলয় নিয়ে কথা বলছি, এটি আদৌ হতো কিনা আমার সন্দেহ হয়। বাংলাদেশের অজস্র মানুষ এখনো আছে যারা সম্প্রীতিতে বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, যারা মানবিকতায় বিশ্বাস করে, সুস্থ সংস্কৃতি চর্চায় বিশ্বাস করে। তারা আপনাদের পাশে আছে এবং তাদেরকে আপনারা পাবেন। সংস্কৃতি চর্চায় জঙ্গিবাদ প্রতিহত করতে হবে মন্তব্য করেছেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলাম। রবীন্দ্র সরোবরে উন্মুক্ত মঞ্চে চেতনায় বাঙালি সংস্কৃতি, উগ্রবাদ নয় সম্প্রীতি স্লোগানে উগ্রবাদ বিরোধী পথনাটক এসো আলোর পথে নাটক প্রদর্শনী শেষে আলোচনায় তিনি বলেন, বাঙালি সংস্কৃতি চর্চা যতদিন থাকবে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বাংলাদেশের সংস্কৃতির শিকড় অনেক গভীরে উল্লেখ করে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, পারিবারিক বন্ধন আরও বাড়াতে হবে। সারা দেশে এই সংস্কৃতির যে আলো, সেটির মাধ্যমেই উগ্রবাদ, যে কোনো ধরনের উগ্রবাদ, শুধু আমি জঙ্গিবাদ বলবো না, যে কোনো ধরনের উগ্রবাদ, সহিংসতা, এগুলোর বিরুদ্ধে একটা আমি মনে করি যে একটা সাংস্কৃতিক বিপ্লব সেটি গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। পারিবারিক বন্ধন সেটি কিছুটা ঢিলা হয়ে যাচ্ছে। বাঙালি সংস্কৃতির সেই যে আবহ সেটি সেভাবে থাকছে না। সেটিকে আমাদের অটুট করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের 4টি গ্রামের 2500 আবেদনকারী বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় 5 বছর। তাদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ পেতে নির্ধারিত টাকার চেয়ে বেশি দেওয়ার পরেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 21 প্রতিনিধিদের সহায়তায় খুরশিদ আলম মুকুলের রিপোর্ট। সারি সারি বিদ্যুতের খুঁটি, সেই খুঁটিতে টানানো আছে 33 কেভি লাইন, বসানো হয়েছে ট্রান্সফরমারও। বাড়ি, দোকান কিংবা উপাসনালয় সবখানে করা হয়েছে ওয়ারিং, কিন্তু নেই শুধু বিদ্যুৎ। 5 বছর আগে বসত, রান্নাঘর ও ফার্মেসিতে ওয়ারিং করেছেন মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান গ্রামের পল্লী চিকিৎসক সোহেল। ঘরে এনেছেন টেলিভিশন, ফ্রিজ, বৈদ্যুতিক পাখা, কিন্তু আজ পর্যন্ত কাঙ্ক্ষিত বিদ্যুৎই আসেনি তার ঘরে। অনেকে ফ্রিজ, টেলিভিশন যে যার সামর্থ্য অনুযায়ী, আবার এখানে এই টাকাগুলো পড়ে আছে আমাদের, এই টাকাগুলো আমাদের অপচয়।
সুহেলের মতো বিদ্যুতের কাজের জন্য নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত টাকা দিয়েও সেবা পাননি বলে অভিযোগ আবেদনকারীদের। পানির জন্য, বিদ্যুতের জন্য ভালো ফসল হচ্ছে না, আমরা বাজারে বিক্রিও করতে পারছি না। প্রত্যেকটা ফ্যামিলি ঘর ওয়ারিংয়ে 10,000, 15,000, 20,000 করে টাকা দিয়েছি। আজকে 2-3 বছর এভাবে পড়ে রয়েছে। কারণ আমরা পাই না, পরে আমরা যার মাধ্যমে আইসি হাতারে কইছি, আর হাতে ইঞ্জিনিয়ার যেহেতু দাইছে, পরবর্তী ইঞ্জিনিয়ার আর গিয়ে আইসি হিগারও খরচ বছর দিছি। এইভাবে ধরো 4-5 বছর আমরা লাঞ্ছিত। পল্লী বিদ্যুৎ সমিতি দায়ী করছে গাছ কাটা সংক্রান্ত জটিলতাকে। ইতিমধ্যে আমরা বন বিভাগকে চিঠি দিয়েছি, বন বিভাগের সাথে কথাও হয়েছে। তো আমরা আশা করছি বন বিভাগের সাথে সমন্বয় করে আমরা শীঘ্রই লাইনটা চালুর জন্য পদক্ষেপ গ্রহণ করব। দ্রুতই গাছ কাটার কাজ শেষ হবে বলে জানালেন বিভাগীয় বন কর্মকর্তা। বেশ কিছু গাছ কাটার প্রয়োজন পড়ে, সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। আইডেন্টিফাই করে আমরা উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি এবং জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি সেখানে কথা বলেছি এবং বিদ্যুতের সাথে আমরা সেই কাজগুলো সামনে কেন্দ্রের হাতে কিছু করে ব্যবস্থা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ কার্যক্রমের বিজয়ী 5 জন 6 বছরের কম বয়সী শিশু পেলেন 10 লাখ টাকা করে শিক্ষাবৃত্তি। রাজধানীর একটি হোটেলের এই বর্ণাঢ্য আয়োজনে শিশুদের নিয়ে কাজ করা 3টি প্রতিষ্ঠানকে আদরে ভবিষ্যৎ গড়ার কারিগর সম্মাননা দিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি। আয়োজকদের আহ্বানে সোনামণির সুন্দর ভবিষ্যৎ গড়তে প্রস্তুতি লিখিতভাবে জানিয়েছিলেন সারা দেশের লাখো বাবা মা। তাদের মাঝ থেকে বিজয়ী অভিভাবক ও সন্তানদের হাতে অনুষ্ঠানে শিক্ষা বিমা তুলে দেন স্কয়ারের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার মালিক মোহাম্মদ সাইদ, শিক্ষা বিমাটির ইন্স্যুরেন্স পার্টনার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রাকিবুল ইসলাম সহ গুণীজনেরা। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার, বললেন মহাসচিব, উন্নয়নে পাশে থাকার আশ্বাস। গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছে বিএনপি, সুষ্ঠু নির্বাচনে রক্ষা করেছে আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। সংসদ সদস্য আনারকে হত্যার জন্য অপহরণ, 3 আসামি আবারও 5 দিনের রিমান্ডে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী, সাথে টাইফয়েড ও দীর্ঘস্থায়ী জ্বর। দখল দূষণে বিপন্ন নদীগুলোকে আগের অবস্থায় ফেরানো হবে, জানালেন নদী রক্ষা কমিশন চেয়ারম্যান। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।